ঠিক আছে, এখন থেকেই করবি। এটা একটু খেয়াল রাখবে, হ্যাঁ, ক্লাসের শুরুতে আমি যদি ভুলেও যাই রেকর্ডিংটা অন আছে কিনা, হ্যাঁ। এখন অত সরাসরি জিনিস বলছি, অত কিছু থাকবে না, কিন্তু পরবর্তীকালে যেহেতু আমরা অনলাইন পড়ছি, আম, একটা লেভেল অফ ইয়ে তো থাকবেই। অফলাইনের ক্ষেত্রে ধরো লেটসে যেটা হয় যে তোমার মানে তুমি বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি, সেটা তুমিও সবসময় বুঝে উঠতে পারবে না ওখানে ওই মুহূর্তে দাঁড়িয়ে, মনে হবে যে হ্যাঁ বুঝেছি। এবার এটা আমি সামনে থাকলে পরে আমার এতদিনের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমি মোটামুটি একটা বডি এক্সপ্রেশন এক্সেট্রা দেখে ঠাহর করতে পারি যে এর এখনো কোথাও একটা ঝামেলা আছে। সেটা এখানে নেই, ওই লাইন অফ ইনফরমেশনটা পুরো কাট অফ। ফলে এখানে যদি রেকর্ডিংটা থাকে, তোমার যদি পরে তুমি পড়তে গিয়ে মনে হলো যে এটা বুঝতে পারছি না, তখন তোমার কাছে আরেকটা সেকেন্ড ইয়ে থাকে, আচ্ছা দেখি তো ওই সময় কি বলা হয়েছিল এক্স্যাক্টলি, হ্যাঁ, তুমি ফিরে যেতে পারবে। ফলে রেকর্ডিংটা অনলাইন ক্লাসের ক্ষেত্রে করাও সহজ এবং খুব ক্রুশিয়াল একটা ব্যাপার। সো এটা একটু খেয়াল রাখবে পরের দিন ক্লাস থেকে। আমি তো রাখি, কিন্তু আমি আজকেই ভুলে গেছি, মূলত ইন্টারনেটের ঝামেলাটা হওয়ার জন্য। তো আচ্ছা ঠিক আছে। পরের দিন থেকে মনে রাখবে যে রেকর্ড তোমার সুবিধার্থেই, ঠিক আছে। তো এট 1971 সিজিপিএম বলে একটা সংস্থা তৈরি করা হয়, যারা বসে এই ফান্ডামেন্টাল ইউনিট গুলোকে সেট করে, ঠিক আছে। মোস্টলি সমস্ত সিভিলাইজেশন থেকে আমরা যদি দেখি যে লেন্থ, মাস আর টাইম, এই তিনটেকে সবাই কম বেশি ইউনিট দিয়ে রেখেছিল। তার মধ্যে মানে বহু ধরনের ইউনিট হয়, তার তার মধ্যে তিনটে সিস্টেমকে দেখা গেল যে তিনটে সিস্টেম এক্সিস্ট করে মোস্টলি আর কি, ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে যে জিও পলিটিক্সটা এখানে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। মানে যখন এইসব কোনো ডিসিশন নেওয়া হয়, তখন নিশ্চয়ই এমন কোনো দেশ বা এমন কোনো সভ্যতা যাদের ওই সময় শক্তি কম, তারা কি ইউনিট সিস্টেম ব্যবহার করছে সেটাই খুব একটা পাত্তা দেওয়া হয় না। বড় বড় দাদারা ঠিক করে নেয়, তারপরে বলে যে তোমাদেরকে ওটা মানতে হবে, না মানলে তোমরা ফ্যাসাদে পড়বে, ঠিক আছে। তো মোটামুটি ইউরোপিয়ান আমেরিকান সিস্টেম, হ্যাঁ, আর কিছু ওই ইউরোপিয়ান, তারপরে ব্যাবিলনিয়ান হ্যান ত্যান এইসব সিস্টেম মোটামুটি ইয়ে করা হলো, ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে যে লেন্থের জন্য একটা ছিল সিজিএস, অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এটা। তারপরে হচ্ছে, আচ্ছা এটাকে এক কাজ করি, দিস ইজ সিজিএস, ইন শর্ট সিজিএস। তারপরে হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড, যেটা সিজিএস এরই একটু বিগার ইউনিট, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে এমকেএস। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ফিট পাউন্ড সেকেন্ড অর এফপিএস। এই তিনটেতে মোটামুটি আসা গেল। এর মধ্যে যেহেতু সিজিএস এর একটু বিগার পার্টটাই হচ্ছে এমকেএস, ঠিক আছে। এই জন্য সিজিএস আর এমকেএস এর মধ্যে ডিরেক্ট রিলেশনশিপ আছে। তোমাকে যদি আমি বলি এত সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত মিটার, তুমি টুক করে বলে দিতে পারে। কিন্তু তোমাকে যদি বলি 1 মিটার ইজ ইকুয়াল টু কত ফিট, বলতে একটু আটকাবে, আমারও আটকাবে, তুমি বলে না, আমারও আটকাবে। কারণ এদের মধ্যে রিলেশনটা অতটা ডিরেক্ট নয়, মানে একটু ভজঘট আছে, ঠিক আছে। এদের মধ্যে রিলেশনটা খুব মানে একদম 10 টু দি পাওয়ার রেসপেক্টে ডিসক্রাইব করে দেওয়া যায়, ঠিক আছে। সো এমকেএস কে বেশি পাত্তা দেওয়া হলো, এবং ওখানে বসেই আরো কতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হিসাবে এস্টাবলিশ করা হলো। মানে তার আগে থেকেই হয়ে আসছিল, ওই দিন এসে সবগুলোকে এক জায়গায় অ্যাকিউমুলেট করে নেওয়া হলো। সেগুলো কি কি না, সো এইবার আমরা চলে আসি যে এখানে লিখতে যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস অফ নেচার। হ্যাঁ, এখানে আমি একটা পয়েন্ট লিখে রাখছি, যেটা আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম, চোজেন বাই আস, আমরা ঠিক করেছি। কি কি জানো তুমি অলরেডি, তাই তো। হ্যাঁ। লেন্থ, যেটাকে মাস। রিপ্রেজেন্ট করা এল দিয়ে। হ্যাঁ। লেন্থ, মাস, ইয়েস, যেটাকে রিপ্রেজেন্ট টাইম, করা হয় ক্যাপিটাল এম দিয়ে। তারপরে টাইম, টাইম,
তারপরে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, তারপরে আম, আহ, কি একটা বলে বেশ, কারেন্ট না কিছু একটা অ্যামাউন্ট অফ ছিল। সাবস্টেন্স হচ্ছে মোল, ঠিক আছে, হ্যাঁ, অ্যামাউন্ট অফ স্মল সাবস্টেন্স এম ফ্রম ও মোল। এল, ঠিক আছে। হুম। তারপরে হচ্ছে তারপর টেম্পারেচার কারেন্ট, দিয়ে হবে। হ্যাঁ টেম্পারেচার। টেম্পারেচারকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? তো কে, সেলসিয়াস। কে, কেলভিন। ও হ্যাঁ হ্যাঁ, কেলভিন। কেলভিন দিয়ে, কেলভিন কেলভিন। সেলসিয়াস হচ্ছে টেম্পারেচারের ইউনিট। সেলসিয়াস কেলভিন। নয়, অ্যাকচুয়ালি ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস হচ্ছে টেম্পারেচার ইউনিট, ডিগ্রি ফারেনহাইটও টেম্পারেচারের ইউনিট, কেলভিনও টেম্পারেচারের ইউনিট, অ্যাবসলিউট টেম্পারেচারের ইউনিট। কিন্তু কেলভিন কে সাইনটাকে আমরা ওর ডাইমেনশন হিসেবেও নিচ্ছি, ঠিক আছে। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, হ্যাঁ। which is represented by I, আয়ের and ফুল ফর্ম last কি? one, I এর ফুল ফর্ম জানি না, কারেন্টকে I দিয়ে রিপ্রেজেন্ট করে। আচ্ছা আচ্ছা। I এর ফুল ফর্ম কি আমি জানি না, কিছুটা হবে, মানে আরেকটা ফর্মুলা আছে দেখবে, কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি, ঠিক আছে। এটা আচ্ছা। শিখবে পরবর্তীকালে, যে ধরো একটা ওয়্যারের মধ্যে দিয়ে কিউ অ্যামাউন্ট অফ চার্জ যাচ্ছে, এটা হচ্ছে চার্জ, ঠিক আছে। কিউ অ্যামাউন্ট অফ চার্জ যাচ্ছে উইথ টি টাইম ধরে, ঠিক আছে, ডিউরিং টি টাইম। তাহলে এর 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 কারেন্ট ফ্লো হচ্ছে বেসিক্যালি, মানে এটা দিস ইজ, আই ইজ নাথিং বাট দ্য কাউন্টার পার্ট অফ ভেলোসিটি, ঠিক আছে। মানে খেয়াল করে দেখো যে একটা ইয়ের মধ্যে দিয়ে যদি তুমি ধরো ওয়াটার যাচ্ছে, ঠিক আছে, তো কতগুলো ওয়াটার পার্টিকেল যাচ্ছে আর কত টাইম ধরে যাচ্ছে, এটা দিয়ে তুমি বের করতে পারো না যে রেট অফ ফ্লো অফ ওয়াটার পার ইউনিট টাইম। হ্যাঁ। সেটা কি হবে তাহলে? আই যদি রেট অফ ফ্লো অফ ওয়াটার হয়, সরি, রেট অফ ফ্লো অফ ওয়াটার পার ইউনিট টাইম হয়, তাহলে সেটা হবে কি, টোটাল নাম্বার অফ ওয়াটার পাস্ট ডিভাইডেড বাই টাইম। হ্যাঁ। ওটাই, তাই তো? ঠিক আছে, ওটাই। অ্যাকচুয়ালি চার্জটা হচ্ছে ফান্ডামেন্টাল, কিন্তু ওটাকে কারেন্ট ইলেকট্রিসিটিটাকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরেছি, এটা এটা দিয়েও বোঝা যায়, ঠিক আছে। এখানে খেয়াল করে দেখো যে কারেন্ট ইলেকট্রিসিটি ইজ বেসিক্যালি কিউ বাই টি, যেখানে অলরেডি একটা টি আছে, হুইচ ইজ এগেইন আ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, কিন্তু আমরা কারেন্ট ইলেকট্রিসিটিকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরছি। আমার অ্যাকচুয়ালি ধরা উচিত চার্জকে, কিন্তু কেন ধরেছি কারেন্ট ইলেকট্রিসিটিকে? কারণ ওটা ধরলে পরে আমার গোটা সিস্টেমটা ইজি হয়, শুধু চার্জকে ধরলে পরে গন্ডগোল হবে একটু। সো গোটা মানে ফান্ডামেন্টাল ইউনিট সিস্টেম যেটা আমরা বানিয়েছি, ইউনিট সিস্টেম অ্যাকচুয়ালি ডাইমেনশন বলে যাদেরকে বানিয়েছি, বা ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা chosen by us such that it is easy to define all other physical quantities, ঠিক আছে। এ নিয়ে আরো কথা বলবো আমরা, ঠিক আছে, মানে এটাও দেখেছো, মানে এটা আমি, মানে আমার মনেও ছিল না এইটা বলার কথা, অটোমেটিক্যালি চলে এলো যেহেতু তুমি জিজ্ঞেস করলে। হুম, বোঝাতে পারলাম কি লজিকটা বললাম? হ্যালো, হ্যাঁ। বোঝাতে পারলাম এই এই লজিকটা কি বললাম? হ্যাঁ। না হ্যাঁ। বুঝতে পারলে বলবে একটু দিয়ে করে, মানে তুমি যতবার জিজ্ঞেস করবে আমি বলবো, মানে এখানে it is very, মানে our class is very unlike to other classes where what you watch or experience in outer world, ঠিক আছে, কনসাসলি আলাদা। সেটা তুমি এমনিই বুঝতে পারো, বলে দেওয়ার দরকার নেই, অফলাইন হলে বলতামই না, দেখতে দেখতেই বুঝে যেত। তো অনলাইন বলেই আমি এটা বলে দিচ্ছি যে এই ক্লাস ইজ ভেরি ডিফারেন্ট টু যে যত ক্লাস দেখে এসছো আজ অব্দি, সেটা স্কুলে হোক, সেটা অন্য কোনো কোচিং সেন্টারে হোক, বা তোমার বাড়ির অন্য কোনো কেউ পড়ছে তার গল্প শুনে থাকো, ভেরি ডিফারেন্ট, ঠিক আছে। এখানে যা খুশি প্রশ্ন করা যায়, যা খুশি নিয়ে আলোচনা করা যায়, ইট ডাজন্ট ম্যাটার, সবটাকেই পড়াশোনা হিসেবে কনসিডার করা হয়, ঠিক আছে। আমি সেখান থেকে একটা শেখার চেষ্টা থাকবো। সো তুমি যে প্রশ্নটা করলে, এই প্রশ্নটাই আমাকে আরো ওইটাকে আরেকবার বোঝাতে সাহায্য করলো। সেটা কি তুমি বুঝতে পারলে যেটা বললাম? হ্যাঁ। হুম, মানে যেটা তুমি তখন বলছিলে যে ভেলোসিটি ইজ ডিরাইভ কোয়ান্টিটি বিকজ ভেলোসিটির মধ্যে টাইম আছে, এটা তো তোমার একটা লজিক ছিল। হ্যাঁ, কেন যে ওটা অন্য মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকে নেওয়া হয়েছে। হুম,
হ্যাঁ মানে দুটো দুটো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন, তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি। আচ্ছা আমি এখানে একটু ভুল করেছি, এটা আমার মানে যতবার পড়াতে চাই ইনভেরিয়েবলি ভুল হয়। সেটা হচ্ছে এটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। হ্যাঁ, আমিও সেটাই ভেবেছিলাম ওটা অ্যাম্পিয়ার হবে। হ্যাঁ অ্যাম্পিয়ার থেকেই আসে এ দিয়ে, ঠিক আছে। যেহেতু কিউ ইকুয়াল টু আইটি থেকে আসে, আমি ইনভেরিয়েবলি এটা ভুল করি, ঠিক আছে, মানে মোস্ট অফ দ্য টাইম ভুল করি, ঠিক আছে। তো যাই হোক, যেটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যেও তো, কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি মানে কি, কিউ বাই টি, চার্জ ফ্লো পার ইউনিট টাইম। তাহলে ওখানে তো টাইম আছে, তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হওয়ার কথা না, ইট ইজ এ ডিরাইভ কোয়ান্টিটি। হ্যাঁ, চার্জ শুড বি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, বাট এগেইন আমরা ওটাকে চুজ, আমরা তাকেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে চুজ করি, যাকে চুজ করলে পরে আমার গোটা সিস্টেমটাকে ডিসক্রাইব করা অনেক ইজি হয়ে যায়। সেইটাকে ভেবেচিন্তেই এই কটাকে রাখা হয়েছে, ঠিক কিউ আছে। মানে কি? কিউ মানে চার্জ, চার্জ, আচ্ছা। চার্জ, ইলেকট্রিক্যাল চার্জ, শুধু চার্জ বললে ইলেকট্রিক্যাল চার্জ, ঠিক আছে। সো and last one is, বলতে পারবে লাস্টেরটা? হ্যাঁ আমি পড়েছিলাম কিন্তু ভুলে গেছি। লুমিনিয়াস ইন্টেন্সিটি। হ্যাঁ, luminosity। এটাকে রিপ্রেজেন্ট করা হয় ক্যান্ডেলা দিয়ে, সিডি, ঠিক আছে। এই সাতটা, এই সাতটার বাইরেও দুটো আছে, ঠিক আছে, যারা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, কিন্তু দে আর অলসো ফিজিক্যাল, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, বিকজ এই সাতটা দিয়ে ওই দুটোকে ডিসক্রাইব করা যায় না, ঠিক আছে। তারা কি কি, স্পেশাল, ঠিক আছে। একটা হচ্ছে রেডিয়ান, আরেকটা হচ্ছে স্টেরেডিয়ান। রেডিয়ান হচ্ছে একটা লাইন বা একটা ভেক্টর, যাই বলো না কেন, সেই সেম অ্যামাউন্ট অফ যদি এখানে ইয়ে বের করে, কার্ভ করে, ঠিক আছে। এই যে এগুলো কি হয়ে যাচ্ছে, মানে লেটস একটা সার্কেল আঁকি। ধরো এটা একটা ভেক্টর বা একটা লাইন, যা বলো না কেন, এই সেম অ্যামাউন্ট অফ কার্ভ এইখানে যদি আমি কাটি, ঠিক আছে, তাহলে মোটামুটি এটা সেম হচ্ছে, এইরকম জায়গায় সেম হবে। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে, এই এই সরি, এই দুটো লাইনের ভেতর মধ্যেকার যে অ্যাঙ্গেল, সেটাকে আমরা বলি 1 রেডিয়ান, ঠিক আছে। আর স্টেরেডিয়ান কাকে বলে, স্টেরেডিয়ান হচ্ছে একটা 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল, অর্থাৎ তরমুজ কেটে দেখবে বাজারে রাখা থাকে, সামথিং লাইক দিস, লাইক একটা একটা সার্কেলের বদলে একটা স্ফিয়ারের মধ্যে থেকে যদি আমি একটা সলিড অ্যাঙ্গেল কেটে আনি, ঠিক আছে, মানে সামথিং লাইক দিস, আমি আঁকার চেষ্টা করছি, দাঁড়াও। মানে টম এন্ড জেরির যে চিজ দেখাতো না, চিজ, টম এন্ড জেরি দেখেছো? হ্যাঁ দেখেছি। হ্যাঁ, বুঝতে পেরেছো ছবিটা কি আঁকলাম, আমি খুব একটা ভালো আঁকতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। হুম, এটা এই অ্যাঙ্গেলটাকে বলা হয়, এটাও একটা অ্যাঙ্গেল, খেয়াল করে দেখো, কিন্তু এটা 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল বলা হয়, হুম। এটাকে বলা হয় স্টেরেডিয়ান। মানে কতকটা কেকে স্লাইসের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু খেয়াল রাখতে হবে কেকে স্লাইসের এইটা কিন্তু কার্ভ হয় না, কেকে স্লাইস, ঠিক আছে। হুম। এখানে কিন্তু এটা কার্ভ হতে পারে, নাও হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। মানে আমি যদি এই লেন্থ গুলোর রেসপেক্টে এইটাকে খুব শর্ট নিই, তাহলে ওটা কার্ভ মনে হবে না, ঠিক আছে। হ্যাঁ, হুম। তো যেমন আমরা জানি যে সার্কেলের ক্ষেত্রে যে ট্যানজেন্ট যায়, ঠিক আছে, এই যে ট্যানজেন্টটা আঁকছি, ট্যানজেন্টটা যেখানে মিট করে সার্কেলকে, সেই জায়গাটা কিন্তু স্ট্রেট লাইন, অথচ এটা একটা কার্ভ সার্ফেস, যে কারণে আর্থ সার্ফেস আমাদের কাছে কার্ভ মনে হয় না। হ্যাঁ, কারণ আর্থের ওই রেডিয়াস অফ কার্ভেচারের রেসপেক্টে
আমাদের ভিশন বা হাইট যাই বলো না কেন সেটা ইজ ভেরি 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 স্মল। আর্থের রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অ্যারাউন্ড 7,000 কিলোমিটার। সেখানে আমাদের নিজস্ব হাইট ইজ ফিউ মিটার। আর আমাদের ভিশনারি ফিল্ড যদি আমি বলি, যে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আমি কতটা দেখতে পাই, সেটা মেবি 1 কিলোমিটার আর 2 কিলোমিটার, ঠিক আছে? সো ওই 1-2 কিলোমিটার ইজ নট এনাফ টু কম, মানে ওই ওই একটা 7,000 কিলোমিটারের স্পিয়ারের রেডিয়া ওই কার্ভনেসটাকে বোঝার জন্য, ঠিক আছে? সো কেকের স্লাইসও স্টে রেডিয়ান, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে ওই ক্ষেত্রে ওই এই রেডিয়াস গুলো ইজ ভেরি লং কম্পেয়ার টু দিস কার্ভ। মানে রেডিয়ান আর স্টে রেডিয়ানের মধ্যে ডিফারেন্স কি? রেডিয়ান ইজ এ 2 ডাইমেনশনাল অ্যাঙ্গেল, স্টে রেডিয়ান ইজ এ 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল। আচ্ছা, মানে এই মানে ওয়াটারমেলনটা থেকে যেটা কাটি সেটা হচ্ছে স্টে রেডিয়ান। স্টে রেডিয়ান, ইয়েস। আর যদি আমরা মানে একটা পেপার থেকে একটা কাটি কিছু, তাহলে ওটা হচ্ছে রেডিয়ান। হ্যাঁ, মানে একটা পেপারে একটা সার্কেল এঁকে তারপর যদি কাটি আমি, বা মানে আচ্ছা। এনি এনি টু লাইন, মানে অ্যাঙ্গেল ব্যাপারটা তো আমাদের কাছে খুব সহজ, যে হুম। এনি টু লাইন যদি মিট করে তাহলে এদের জাংশনে এই জিনিসটাকে আমি অ্যাঙ্গেল বলি, হুম। ঠিক আছে? অ্যাঙ্গেল। হ্যাঁ। এই দুটো কিন্তু ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, কিন্তু এগুলো হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটি, ঠিক আছে? হুম। বা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ডাইমেনশনলেস বলে ইউনিটলেস। তো দিজ আর সেভেন্স, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি আশা করি বুঝতে পারলাম যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ইজ আ সেট অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস chosen by us to represent other quantities in simpler term, ঠিক আছে? এরপরে আমরা এই যে সাইডে এদের যে রিপ্রেজেন্টেশন গুলো লিখেছি, যে এই জিনিসগুলোকে কি বলা হয়? ইউনিট। হ্যাঁ, না, ইউনিট না, ইউনিট, এটা সিম্বল। সিম্বল, বাট সেই সিম্বল গুলোকে একটা স্পেসিফিক নামে ডাকা হয়, এবার এদেরকে আবার কম্বাইন করে। জানি না। কি আমার ফোনে ফোন এসছে? দেবপ্রিয় অধিকারী ফোন করছেন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার জুতোর সাইজ, এটা মানে আমি চাইলে পা মেপে তোকে ইঞ্চি বলতে পারি, জুতোর সাইজ তার থেকে আলাদা হয়। যেহেতু সমস্যা মানে, আচ্ছা তোর কি এখনই বলতে হবে? আমি আসলে একটা ক্লাসের মাঝখানে আছি। আচ্ছা, আচ্ছা। দাঁড়া, মানে দোকানদারকে একটু জিজ্ঞেস কর না যে পায়ের সাইজ বলে দিলে হবে। দাঁড়া বলছি, wait. 10.5। আচ্ছা, যাই হোক, কি বলছিলাম যেন, ভুলেও গেলাম। হ্যাঁ, কি বলে বলতে পারো এগুলো, কি কি বলবে বলা হয়? জানো আহ, তুমি, আমি জানি তুমি জানো। মানে কি সিম্বলই তো। হ্যাঁ, হ্যাঁ। সিম্বল। এগুলোকে ডাইমেনশন বলা হয়। ও আচ্ছা, ডাইমেনশন। আচ্ছা আচ্ছা। সেখান থেকে আবার ডাইমেনশন অ্যানালিসিস করা হয়, তাই না? মানে ধরো ভেলোসিটিকে তুমি রিপ্রেজেন্ট করবে,
ALT⁻⁻1 এইভাবে, হ্যাঁ। তাই তো? তা আমাদের এর পরের কাজ হচ্ছে যে ডাইমেনশন অ্যানালিসিসটাকে শিখতে হবে। তুমি হয়তো ফিজিক্সে শিখেছো, ফিজিক্সে দেখলে সবই শিখেছো, তাও মানে নতুন কিছু শেখা যাচ্ছে কি নাকি মনে হচ্ছে একই জিনিস শেখা হচ্ছে? না, কিছু কিছু একই, কিছু কিছু অন্য। হ্যাঁ, মানে বেসিক জিনিসটা এক, মানে ওটা তো আমি নতুন কিছু বলছি না, যা আছে তাই। কিন্তু আমি এই কারণেই ওটা বলে নিই, তার কারণ হচ্ছে আমি জানি যে এইখানে অনেকগুলো পয়েন্ট থাকবে, যে পয়েন্টগুলো খুব সহজেই বলে দেওয়া যায়, কিন্তু ইন জেনারেল বলা হয় না। যেমন ধরো এইটাই যেটা বললাম, যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আর নট সো মাচ ফান্ডামেন্টাল, এই আইডিয়াটা বলা হয় না। ঠিক আছে, বলা হয় না ওই কারণেই যে এইটুকু বলতে গিয়ে অনেকটা কথা বলতে হবে, যেহেতু এই মানে বেসিক কমপ্লেক্সিটি আছে এর মধ্যে, এটা দরকারি। এইগুলোকে বলা হয় ডাইমেনশন। তো এরপরে আমরা বুঝতে চাইছি ডাইমেনশন অ্যানালিসিস। ডাইমেনশন অ্যানালিসিসটা তুমি আমার থেকে ভালো পারো, আমি জানি। তুমি ফিজিক্সে করেছো, ডাইমেনশন অ্যানালিসিসের প্রচুর অঙ্ক করেছো, ইত্যাদি করেছো, আমি ধরে নিচ্ছি তুমি জানো। কিন্তু আমি তাও একটা দুটো তো করবোই। কিন্তু আমরা বোঝার আগে আমি বরং একটা অন্য ফান্ডামেন্টাল জায়গা থেকে প্রশ্নটা করি, যে হোয়াট ইজ ডাইমেনশন? স্যার, আপনার আওয়াজটা শোনা যাচ্ছে না। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি না, কি বলছো? আগে শুনতে পাচ্ছিলাম না, এখন শুনতে পাচ্ছি। মানে আমি শুধু এই প্রশ্নটাই করেছি, হোয়াট ইজ ডাইমেনশন, আর তারপর কিছু বলিনি আমি। আচ্ছা আচ্ছা। মানে তোমাকে কাইন্ড অফ জিজ্ঞেস করেছি যে ডাইমেনশন অ্যানালিসিস তো আমরা করেছি, মানে তুমি করেছো, হোয়াট ইজ ডাইমেনশন, ডাইমেনশনের আইডিয়াটা কি? ডাইমেনশন মানে একটা আহ, যদি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, ওটাকে আমরা ওটার হেল্পে বোঝাতে পারবো। ওটার মধ্যে বোঝাতে পারবো? হ্যাঁ। মানে ঠিক বুঝলাম না, আর একটু মানে পরিষ্কার করে যা বলছো সেটা পরিষ্কার করে বলো। মানে যদি আমাদেরকে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ফর এক্সাম্পল হুম। স্পিডের মোমেন্টাম বলছি, স্পিডের ডাইমেনশন বলতে হয়, তাহলে আমাদেরকে লেংথ, মাস আর টাইম, তার তার মানে LMT, ওটা স্পিডের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। তো মিটার লেংথের ইউনিট বলে ওখানে পাওয়ারে 1 দিতে হবে। আর মিটার পার সেকেন্ড, তো টি এর ওপরে আমাদের ওপরে -1 দিতে হবে, যেহেতু ওটা ডিভিশন আছে। না, সেটা আমি বুঝলাম, কিন্তু আমি বলছি যে শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে, কিন্তু মানে ইকো আওয়াজ আসছে। ইকো মতো হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আমি জানি না কেন হেডফোনটা প্লাস দুদিন ধরে অ্যাড করলে পরি, আবার হেডফোন ছাড়া আমি আবার তোমার কথা খুব ভালো করে শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যালো, এবার ঠিক আছে? না। ওকে। হ্যালো, এবার ঠিক আছে? না। হ্যাঁ, আমি বলছি যে ডাইমেনশন কথাটার মানে কি, বা ডাইমেনশন বলে আমি যেটা বলছি সেই আইডিয়াটার মানে কি? মানে তুমি এই যে তুমি বললে যে মোমেন্টাম বা ভেলোসিটি ইজ ইকুয়াল টু LT⁻⁻1, এই হ্যাঁ। LT⁻⁻1টা কি মিন করছে? আম, এটা আমাদের ইউনিটটাকে বোঝাচ্ছে, যে মানে ইউনিটটা কোথা থেকে কি এসছে, মিটারটা কিসের, সেকেন্ডটা কিসের, সেটা। বাট মানে ডাইমেনশনে তো আমরা ইউনিট লিখি না, ডাইমেনশনে তো আমি কতগুলো সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, কিন্তু সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করছি আমরা ইউনিটটাকে। আচ্ছা, আহ, দেখো ডাইমেনশনের
আবার ধরো এই ডাইমেনশন কথাটা ইউজ করা হয়, ডোরেমন দেখেছো? ডোরেমন আহ, না, আমি একটা দুটো এমনি দেখেছি, ডোরেমন দেখিনি। ডোরেমন দেখনি, আচ্ছা। বাট ডোরেমনের বেসিক কনসেপ্ট জানো কি? মানে ডোরেমন একটা পকেট, হ্যাঁ, পকেট থেকে বের করে সব প্রডিউস করে দিত। হ্যাঁ ওই ওই পকেটটার কি একটা মানে পকেটটার স্পেশাল কোয়ালিটি, ওটাকে কি পকেট বলা হয়? মানে জানি না, পকেটে অতগুলো জিনিস আটকে যে ধরে যায় কেন? ইনফাইনাইট কিছু আমি জানি না। ওটাকে 4 ডাইমেনশনাল পকেট বলা হয়, ঠিক আছে? এমনি তুমি এই শব্দটা শুনে থেকেছো না, যে 1D, মানে 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, 4 ডাইমেনশনাল, ঠিক আছে? হ্যাঁ, সেটা তো শুনেছি। ওখানেও একটা ডাইমেনশন বলা হয়, আবার এখানেও এইসব মিটার লেন্থ এগুলোকে ডাইমেনশন বলা হয়। তাহলে অ্যাকচুয়ালি ডাইমেনশন কোনটা, ঠিক আছে? মানে ডাইমেনশন কি আসলে, ঠিক আছে? আচ্ছা। বেসিক্যালি ডাইমেনশন হচ্ছে কোনো একটা জিনিসকে ফান্ডামেন্টাল, মানে কোনো একটা জিনিসকে ডেসক্রাইব করতে গেলে আমার ফান্ডামেন্টালি কতগুলো ভেরিয়েবল লাগে, ঠিক আছে? হুম। কোন একটা জিনিসকে ডিসক্রাইব করতে গেলে আমার ফান্ডামেন্টাল কতগুলো ভ্যারিয়েবল ভ্যারিয়েবলের প্রয়োজনীয়তা পড়ে, ঠিক আছে? সেইটা হচ্ছে আমার ডাইমেনশন। আমি অ্যাকচুয়াল মানে যেখানে আমরা ডাইমেনশন ইউজ করবো সেটা করার আগে আমি বেসিক জায়গা থেকে দেখানোর চেষ্টা করি। সে ফর এক্সাম্পল, তুমি ফাংশন জানো? ম্যাথমেটিক্যাল ফাংশন কাকে বলে? না। আচ্ছা, মানে আমি জানি তুমি জানো, কিন্তু শুধু তোমার কোরিলেশনটা জানো যে ওটাকেই ম্যাথমেটিক্যাল ফাংশন বলে, আচ্ছা। ঠিক আছে? ম্যাথমেটিক্যাল ফাংশন হচ্ছে, ধরো সে ফর এক্সাম্পল y = 3x + 2। এই যে এটা এই এই যে আমি জিনিসটা লিখলাম, এটা তোমাকে কি ইনফরমেশন দিচ্ছে? উম, যে আহ, মানে 4 হচ্ছে 3x + 2, তার মানে এটাকে সলভ করলে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। আচ্ছা, এক্স এর ভ্যালুটা মানে এক্স এর ভ্যালু পাবে কি? আমার মনে হয় না পাবে তুমি এক্স এর ভ্যালু। এটা কেন? 4 নয় কিন্তু, এটা ওয়াই। ও আচ্ছা, ওটা ওয়াই। হুম। আমি 4 ভেবেছিলাম। তাহলে আমরা এক্স এর ভ্যালুটা ওয়াই এর টার্মসে পাবো, আর ওয়াই এর ভ্যালুটা এক্স এর টার্মসে পাচ্ছি। তাই দেওয়া আছে, আবার পাবে কি? y = 3x + 2 মানেই তো ওয়াই, মানে এক্স এর টার্মসে ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। হুম। অর্থাৎ তুমি নিজেই বলে দিচ্ছ, তাহলে দেখো যে এক্স আর ওয়াই এই দুটো কি? টার্ম। হুম। টার্ম। আহ, এই দুটো এক্স আর ওয়াই, এটা এগুলোকে কি বলা হয়? মানে অ্যালজেব্রা কার উপর বেস করে তৈরি হয়? বেস। কি বললে? বেস। না না না, আমি তো বেস। অ্যালজেব্রাতে 2 ধরনের কোয়ান্টিটি হয়। দেয়ার আর সাম কোয়ান্টিটি যেগুলোর ভ্যালু ফিক্স থাকে, তাদেরকে বলা হয় কি? কনস্ট্যান্ট টার্ম, লাইক ও 1 2 3 হ্যাঁ। 5 11, and হ্যাঁ, other are like x y, তাহলে কি? ভেরিয়েবল টার্ম। ভ্যারিয়েবলস, ঠিক আছে? ভ্যারিয়েবলস মিন্স the value of it can be varied, ভ্যারি প্লাস এবল, ঠিক আছে? ভ্যারিয়েবল। আচ্ছা। সো বেসিক্যালি এই যেটা আমি লিখেছি, এটা আমাকে এই ইনফরমেশনটাকেই দিচ্ছে, দেয়ার এক্সিস্ট আ রিলেশন অ্যামং টু ভেরিয়েবল, নেমলি এক্স অ্যান্ড ওয়াই। হুম। These type of relation, mathematical relations are called functions. So mathematical functions is nothing but nothing but a mathematical relation among n number of variables. বুঝলাম না। এই যে এক্স আর ওয়াই দুটো ভ্যারিয়েবল ছিল, হ্যাঁ। তাই তো?
তাহলে হ্যাঁ। y ইজ ইকুয়াল টু 3x প্লাস 2, এইটা বেসিক্যালি x আর y এর ভেতরকার একটা ম্যাথমেটিক্যাল রিলেশনকে ডেপিক্ট করছে, হুম। তাই তো? হ্যাঁ। এবার এটা x আর y দুটো ভ্যারিয়েবল হতে হবে এরকম কোনো কথা নেই, n নাম্বার অফ হুম। ভ্যারিয়েবল হতে পারে, হ্যাঁ। 100টা ভ্যারিয়েবল, 1,00,000টা ভ্যারিয়েবল, ঠিক আছে? হুম। So mathematical function are nothing but a relation among n number of variables. কিন্তু ভ্যারিয়েবলস কি করে হবে, কেন যে লেটার্স তো 26ই আছে। আচ্ছা, আমরা গ্রিক অ্যালফাবেট ইউজ করতে পারি। না না না, আমি বুঝতে পারছি তোমার একটা মিসকনসেপশন আছে এখানে। ভ্যারিয়েবলস এর জন্য লেটার হতে হয় না। সে ফর এক্সাম্পল আমি যদি একটা রিলেশন লিখতাম যে কৌশিক ইজ ইকুয়াল টু, কি নাম তোমার, জিয়া না? হ্যাঁ। জিয়া ইন্টু 3 + 2, এটাও একটা ম্যাথমেটিক্যাল ফাংশন। আর- ভ্যারিয়েবল কে তুমি অ্যালফাবেট হিসাবে ভেবো না, ভ্যারিয়েবল কে ভাবো তুমি একটা বাক্স হিসাবে, যে বাক্সের ভেতরে তুমি যে কোনো ভ্যালু পুট করতে পারো তোমার দরকার অনুযায়ী। আচ্ছা। বোঝা গেল? হুম। মানে একটা ইকুয়েশন এরকম হতেই পারে, লাইক সামথিং লাইক দ্যাট, যে y ইজ ইকুয়াল টু c1 x1 প্লাস c2 x2 প্লাস c3 x3 প্লাস ডট 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 প্লাস cn xn, ঠিক আছে? তাহলে এখানে n খানা ভেরিয়েবল পেয়ে গেলাম তো, হ্যাঁ। অ্যাকচুয়ালি n+1 খানা পেলাম এখানে, x1 x2 করে করে n খানা, আর এই y একটা। হ্যাঁ। বুঝা গেল? হ্যাঁ। তো অ্যালফাবেট হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। স্যার, যদি একটা মানে ইকুয়েশন থাকে a প্লাস 2 ইজ ইকুয়ালস, মানে ক্যাপিটাল A প্লাস হুম, 2 ইজ ইকুয়ালস টু স্মলার a প্লাস 2 মাইনাস 3, তাহলে এখানে স্মলার এ আর গ্রেটার, মানে স্মলার এ দুটো আলাদা আর, ভ্যারিয়েবল, দুটো আলাদা ভ্যারিয়েবল, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? মানে হুম। যদি না কেউ মানে যেরকম স্পেসিফাই করে দেয় আর কি, যে না এখানে ক্যাপিটাল স্মল এর কিছু ফারাক নেই, তাহলে আবার দুটো এক হয়ে যাবে, কিন্তু সাধারণত করে না। সাধারণত দুটো আলাদা করে লিখেছে মানে দুটো উম, আলাদাই। ঠিক আছে। যেমন তোমরা হয়তো এই ধরনের অঙ্ক করোনি, কিন্তু পরবর্তীকালে দেখবে যে লেটসে এরকম একটা অঙ্ক থাকবে, ওই পরিমিতি বলা হয় বাংলায় যেগুলোকে, মানে কি যেন বলে, মেজারমেন্ট কি বলে এটাকে, এই যেখানে ট্রান্সফর্ম। সার্কেল ফার্কেল পড়ানো হয়, কি পড়ানো হয়? সার্কেল এগুলোর পেরিমিটার ক্যালকুলেশন হ্যান ত্যান পড়ানো হয় না? মেনসুরেশন। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। তো ধরো একটা আয়রন স্ফিয়ার আছে, ঠিক আছে, উইথ রেডিয়াস ক্যাপিটাল আর। হ্যাঁ, হুম। এবার এই আয়রন স্ফিয়ারে যতটা আয়রন আছে এটা দিয়ে তুমি স্মল আর রেডিয়াসের কতগুলো স্ফিয়ার তৈরি করতে পারবে। এই ধরনের অঙ্ক হ্যাঁ। সলভ করতে গেলে তোমাকে কি করতে হবে, এর ভলিউম বের করতে হবে যেখানে এই হ্যাঁ। ক্যাপিটাল আর থাকবে, আবার হুম। এর একটার ভলিউম বের করতে হবে যেখানে স্মল আর থাকবে, দিয়ে দুটোর মধ্যে রিলেশন বের করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। তো ক্যাপিটাল আর স্মল আর এই দুটো তখন ডিফারেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? হুম। সো ফাংশন ইজ বেসিক্যালি অনেকগুলো ভ্যারিয়েবলের মধ্যেকার একটা ম্যাথমেটিক্যাল রিলেশন, ঠিক আছে? হ্যাঁ। ফাংশনকে রিপ্রেজেন্ট করা হয় কি করে ইন জেনারেল? কি করে? সেটা হচ্ছে, ধরো এইটাই যদি আমি লিখি যে y ইজ ইকুয়াল টু 3x প্লাস 2, এইটা হচ্ছে ফাংশনটার এক্সপ্লিসিট ফর্ম, ঠিক আছে? এক্সপ্লিসিট ফর্ম এক্সপ্লিসিট অর্থাৎ মানে? এখান থেকে তুমি স্পষ্ট, মানে তোমাকে যদি আমি x এর ভ্যালু দিয়ে দিই তুমি y এর ভ্যালু বের করে দিতে পারবে, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। কিন্তু ইন জেনারেল ফাংশনকে লেখে হচ্ছে এইভাবে, y ইজ ইকুয়াল টু f অফ x। এটার মানে হচ্ছে y is a variable which is a function of x, ঠিক আছে? বুঝলাম না। এবার এই যে আমি বললাম যে একটা ফাংশনে তার মানে n নাম্বার অফ ভেরিয়েবল থাকতে পারে, সো এ ফাংশন উইথ n number of variables have two types of variable,
ঠিক আছে, টু টাইপস অফ ভেরিয়েবল। অর্থাৎ এই যে এন খানা ভ্যারিয়েবল কম্বাইন করে তুমি একটা ফাংশন পাচ্ছ, একটা একটা রিলেশন দিয়ে এন খানা ভ্যারিয়েবলের মধ্যেকার একটা ম্যাথমেটিক্যাল রিলেশন এস্টাবলিশ করছো। ওই এন খানা ভ্যারিয়েবলকে তুমি দুটো বর্ডার ক্লাসিফিকেশনে ভাঙতে পারো। ঠিক আছে, একটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আচ্ছা। আর আরেকটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, হুম। এখন আমি বুঝবো কি করে কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? কি করে বুঝবো? ইন্ডিপেন্ডেন্ট কথাটার মধ্যেই আছে। অর্থাৎ একটা ফাংশন, আমরা একটা সিম্পল ফাংশন ভাবি যেখানে দুটোই ভ্যারিয়েবল আছে, লাইক এই যে যেটা লিখলাম y ইজ ইকুয়াল টু 3x প্লাস 2। ঠিক আছে, হ্যাঁ। এই ফাংশনটা খেয়াল করে দেখো, তোমাকে যদি আমি x এর ভ্যালু বলে দিই, y এর ভ্যালু অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাচ্ছে। হ্যাঁ। বা যদি y এর ভ্যালু বলে দিই তাহলে x এর ভ্যালু ফিক্স হয়ে যাচ্ছে, তাই না? হুম হুম হুম। সো একটা টু ভ্যারিয়েবল ফাংশনে একটা ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলে আরেকটা বাই ডিফল্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়েই যাচ্ছে। সো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে আগে ডিফাইন করি আমরা। সেটা হচ্ছে যে in variable function there exists at least one variable, at least কথাটা লেখার কোনো কারণ নেই, there exists one variable whose value cannot change independently। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টলি তার ভ্যালু চেঞ্জ করা যায় না। এই ডিপেন্ডেন্ট, এই হ্যাঁ হ্যাঁ, ইকুয়েশনটা y ইজ হুম, ইকুয়ালস টু 3x প্লাস 2, এখানে x টার ভ্যালু ডিপেন্ডেন্ট হচ্ছে আর y এর ভ্যালু ডিপেন্ডেন্ট হচ্ছে, তাহলে এই দুটোই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। না না না, একটা ফাংশনে অলওয়েজ একটা ভ্যারিয়েবল থাকবেই, যে ভ্যারিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হতেই হবে। কারণ তুমি খেয়াল করে দেখো, তুমি যদি তিনটে ভ্যারিয়েবল দিয়ে একটা ফাংশন বানাও, দুটোকে বললে পরে একটা ফিক্স হয়ে যাবে, অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে, হুম। তাই না? হ্যাঁ। সো এইখানে তুমি যেটা মানে এইখানে ক্ষেত্রে যেটা হচ্ছে যে তুমি কিভাবে লিখছো, যদি তুমি এক্স কে ইন্ডিপেন্ডেন্ট চুজ করো তাহলে অটোমেটিক্যালি ওয়াই ডিপেন্ডেন্ট হয়ে যাবে। হ্যাঁ। তুমি যদি ওয়াই কে ইন্ডিপেন্ডেন্ট চুজ করো তাহলে অটোমেটিক্যালি এক্স ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সো এখানে এক্স আর ওয়াই এর মধ্যে কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট এই প্রশ্নটা কোনো মানে নেই। আমি যাকে ইন্ডিপেন্ডেন্ট ঠিক করবো সে ইন্ডিপেন্ডেন্ট, আর যাকে ডিপেন্ডেন্ট ফিক্স করবো সে ডিপেন্ডেন্ট। আমি যে হ্যাঁ। ফর্মে লিখেছি যে ওয়াই ইজ এ ফাংশন অফ এফ এক্স, এটাই বলে দিচ্ছে যে এক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ এক্স কে আমি চেঞ্জ করতে পারি ইন্ডিপেন্ডেন্টলি, এবং এক্স কে চেঞ্জ করলে পরে এই এফ এক্স ওয়াই এর ভ্যালুটাকে ফিক্স করে দেয়। বোঝা গেল? এবার কেউ এটাকে চেঞ্জ করে লিখতেই পারতো যে y মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু এক্স। তখন মানে ওই লেখাটাই খানিক ফর্মালি বলে দিত, অ্যাকচুয়ালি নয় কিন্তু ফর্মালি, মানে বাই বাই কি বলবো নোশন, যে যদি আমি এক্স এর এক্স ইকুয়াল টু ওয়াই এর অনেক কিছু দিয়ে লিখি, তার মানে হচ্ছে এক্সটা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, সো একটা ফাংশনে কাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চুজ করব সেটা আমার হাতে। কিন্তু আমি যতগুলো ভ্যারিয়েবল আছে সবাইকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চুজ করতে পারবো না, অ্যাটলিস্ট একটা থেকে যাবে, যেটা মানে যদি এন খানা ভ্যারিয়েবল বলে একটা ফাংশন হয়, তাহলে আমি একটা একটা করে ভ্যারিয়েবলকে যেই ফিক্স করতে থাকবো, আমি দেখবো লাস্ট ভ্যারিয়েবলটাকে আর আমি ফিক্স করতে পারছি না, ওটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে বসে আছে, ওটা আমার হাতে নেই। বোঝা যাচ্ছে কি বলছি? স্যার আরেকবার বলুন। আমি বলছি যে একটা রিলেশনে, মানে একটা ম্যাথমেটিক্যাল ফাংশনে যদি 5টা ভ্যারিয়েবল থেকে থাকে, তাহলে আমি প্রথম ভ্যারিয়েবলটার কিছু একটা মান নিলাম, সেকেন্ড ভ্যারিয়েবলটার কিছু একটা মান নিলাম, থার্ড ভ্যারিয়েবলটার কিছু একটা মান নিলাম, ফোর্থ ভ্যারিয়েবলটার কিছু একটা মান নিলাম, ফিফথ ভ্যারিয়েবলটার কিন্তু আমার আর মান নেওয়ার কোনো সুযোগ নেই।
ওই প্রথম 4টে ভ্যারিয়েবলের যা মান নিয়েছি সেই মান 3টি ফিক্স করে দেবে যে 5 ভ্যারিয়েবলটার মান কত। তার মানে যদি একটা ইকুয়েশনে 5টা ভেরিয়েবল থাকে, হুম। তার মানে একটা ভেরিয়েবল একটা ইজ ভেরিয়েবল ডিপেন্ডেন্ট। কি একটা ইজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা ডিপেন্ডেন্ট আর বাকি 4টে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। সো in a function there exists one dependent আর independent variable কি, যদি n খানা ফাংশন হয় n minus 1 খানা ফাংশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ভ্যালিউ। এইবার যদি একটা একটা ইকুয়েশন মানে একটা ইয়ে লিখি যে লেটস y is equal to f of x, এখানে ফাংশনটা এক্সপ্লিসিটলি এরকম দেখতে ইম্পর্টেন্ট নয়, কিন্তু y is a variable which depends on x, ঠিক আছে। এবার আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ y, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ y, তাহলে কি উত্তর হবে? হবে 1, বিকজ y কে এক্সপ্লিসিটলি ডিফাইন করতে আমার একটা ফান্ডামেন্টাল ভ্যারিয়েবল লাগছে, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল লাগছে। সো ডাইমেনশন মিনিং, ডাইমেনশনের ফান্ডামেন্টাল মিনিং হচ্ছে কোনো একটা কোয়ান্টিটিকে ডিফাইন করতে গেলে পরে আমার অ্যাটলিস্ট কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রয়োজন হয়। বুঝতে পারছি? হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ। এই এখানে যদি থাকতো y হুম। ইজ ইকুয়ালস টু f ব্র্যাকেটে x আর f ইজ ইকুয়ালস টু আরো ভেরিয়েবল থাকতো, মানে এইটা তাহলে ধরো y ইজ ইকুয়াল টু f অফ x1 কমা y x2, তাহলে এই ইট ইজ আ 2D ভ্যারিয়েবল। আচ্ছা ঠিক আছে, মানে যটা ভেরিয়েবল থাকবে তটা হ্যাঁ, যতগুলো ভ্যারিয়েবল আমার লাগবে ওকে ডিফাইন করতে, সেটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। মানে সেটাই তো মিন করছে যে ওকে ডিফাইন করতে আমার কতগুলো ভ্যারিয়েবল লাগছে, তার মানে ওই ভ্যারিয়েবল গুলোকে ইন্ডিপেন্ডেন্টলি ডিফাইন করা যায়, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। সে ফর এক্সাম্পল আমরা জানি যে ধরো এরকম একটা প্লেন সারফেস নিয়েছি আমি, ঠিক আছে। এরকম একটা প্লেন সারফেসের ডাইমেনশন কত? প্লেন সারফেস ডাইমেনশন, হ্যাঁ, প্লেন মানে টু যে কোনো একটা প্ল্যানার সারফেস তার ডাইমেনশন কত? লেংথ ইন্টু ব্রেড, তার মানে 2। 2D। এই তো ঠিক, লেন্থ ইন্টু বেড বললে, তাহলে 2D। কেন হ্যাঁ 2D? কারণ খেয়াল করে দেখো যে এখানে যে কোনো পয়েন্টকে, ধরো এই ব্ল্যাক পয়েন্টটাকে যদি আমাকে ডিফাইন করতে হয়, তাহলে কোনো একটা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে আমাকে দুটো ভ্যারিয়েবল বলতে হচ্ছে, একটা এই হ্যাঁ বরাবর আর একটা এই বরাবর, হ্যাঁ। তাই না? তেমন হুম। একটা ফ্ল্যাট সারফেসে কারো বাড়ি ঠিকানা বলতে গেলে দুটো, অ্যাটলিস্ট দুটো কোয়ান্টিটি আমার লাগবে। এটাই ভাবো যে তুমি তোমার ঘরে বসে আছো, আমি যদি বলি যে তোমার নোজ টিপটা, একদম নাকের ডগাটা কোথায় আছে, মানে তোমার ঘরে ঢুকে আমি কোথায় গেলে পরে তোমার নাকের ডগাটা খুঁজে পাবো, এইটা বলতে গেলে আমার 3টে ভ্যারিয়েবল লাগবে। তুমি আমাকে বলবে এই দরজায় ঢুকে ডান দিকে এতটা যাবে, তারপর বাঁ দিকে এতটা যাবে, তারপরে হাইটে এতটা উঠবে, তবে কি আমার নাক পাবে, তাই না? তাই তো। হ্যাঁ। সো আওয়ার ওয়ার্ল্ড ইজ এ 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ড, নট 2 ডাইমেনশনাল, ঠিক আছে। হুম। এখন 3টে ডাইমেনশনকে আমরা ওভাবে ডিফাইন করি। হ্যাঁ, এক্স ওয়াই জেড দিয়ে ডিফাইন করতে পারে কেউ, x1 y1 z1 দিয়ে করতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট এইভাবে করি। সে ফর এক্সাম্পল এই যে আর্থের সারফেসে কারো লোকেশন বলতে গেলে আমরা কি বলি? আর্থ সারফেসে কার লোকেশন বলতে গেলে আমরা বলি যে এই কান্ট্রিতে আছে, এমনি এইসব না, বলি। ইন জেনারেল, মানে কান্ট্রি টান্ট্রি ছাড়াও একটা রাস্তা আছে ইন জেনারেল। মানে বুঝলাম না। মানে আর্থের ওপর যে কোনো পয়েন্টকে আমরা একটা স্পেসিফিক জিনিস বলে ডিফাইন করি। হ্যাঁ, লেংথ ব্রেড আর হাইট।
না, আর্থের উপরে সেটা করি না অ্যাকচুয়ালি, বিকজ আর্থ ইজ নট আ ফ্ল্যাট সারফেস, আর্থ ইজ এ কার্ভ সারফেস। আমরা করি হচ্ছে লঙ্গিটিউড আর ল্যাটিটিউড, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লঙ্গিটিউড আর ল্যাটিটিউড মানে আর্থ যেহেতু একটা কার্ভ সারফেস, আমরা বেসিক্যালি মানে লঙ্গিটিউড ল্যাটিটিউডটা কি বেসিক্যালি সেটা হচ্ছে যে একটা আর্থ আছে, আর্থের মধ্যে তুমি গ্রাফ পেজ দেখেছো তো? হ্যাঁ দেখেছি। হুম। সো বেসিক্যালি গ্রাফ পেজ কিরকম হয়, এরকম কতগুলো লাইন থাকে, এরকম কতগুলো লাইন থাকে, ঠিক আছে। হ্যাঁ। হুম সো এরকম একটা 2 ডাইমেনশনাল গ্রাফ পেজকে আমি এই পৃথিবীর সারফেসের ওপর জড়িয়ে দিয়েছি, ঠিক আছে, হুম। একদম আটকে দিয়েছি। অবভিয়াসলি পৃথিবী কার্ভ সারফেস বলে এই লাইনগুলো আর স্ট্রেট লাইন থাকতে পারবে না, তখন না কিরকম বুঝতে হয়ে যাবে, পারছি। এই 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 সামথিং লাইক দিস। হুম সো এইগুলোকে আমরা লঙ্গিটিউড এই এবার আমাদের জিওগ্রাফির রেসপেক্টে বা ফিজিক্সের রেসপেক্টে আমরা যেহেতু আর্থ মোটামুটি এইভাবে ঘুরছে, তাহলে এটাকে আমরা নর্থ বলি, এটাকে সাউথ বলি, তো নর্থ তো সাউথ লাইনগুলোকে আমরা বলি লঙ্গিটিউড, হুম আর এই লাইনগুলোকে আমরা বলি হচ্ছে ল্যাটিটিউড। হুম। এবং আর্থের সারফেসের যে কোনো পয়েন্টকে তুমি লঙ্গিটিউড আর ল্যাটিটিউড দিয়ে স্পেসিফাই করে দিতে পারো, তাই না? মানে কোনো একটা স্পেসিফিক লঙ্গিটিউড, কোনো একটা স্পেসিফিক ল্যাটিটিউডকে যেখানে ক্রস করছে তুমি বলবে আমি সেখানে থাকি, আমি সেখানে যাবো, গিয়ে খুঁজে নেবো তোমার। তার মানে আর্থ সারফেসের উপর কোনো একটা পজিশনকে ডিফাইন করতে গেলে পরে আমার দুটো ভ্যারিয়েবল লাগছে, লঙ্গিটিউড আর ল্যাটিটিউড। সো আর্থ হ্যাঁ। সারফেস ইজ এ 2D সারফেস, যদি সারফেস বলি, অনলি সারফেস বলি। হুম। কিন্তু খেয়াল করে দেখো যে তুমি আমায় লঙ্গিটিউড ল্যাটিটিউড বলে দিলে, ধরো তুমি, আমি জানি না তুমি যে ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকো না বাড়িতে থাকো, হ্যাঁ। ফ্ল্যাটে থাকো না বাড়িতে থাকো, ফ্ল্যাট। কতলা? 3 তলা। 3 তলা, তাও চাপ কম। মানে চাপ কম এই অর্থে বলছি যে ধরো তুমি 3 তলার বদল একটা 300 তলা ফ্ল্যাটে থাকো, ঠিক আছে। আচ্ছা। সো 300 ফ্লোরস, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো যে এই প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য লঙ্গিটিউড আর ল্যাটিটিউডটা সেম। ধরো আমি বলছি যে L1, L2, তুমি আমাকে এটা বলে দিয়েছো যে আমি হচ্ছে তোমার বাড়ি যাবো, তো তুমি আমাকে বলছো আমার লঙ্গিটিউড ল্যাটিটিউড হচ্ছে L1, L2। হুম আমি L1, L2 তে গিয়ে দেখছি ওখানে একটা 300 ফ্লোরস এর ফ্ল্যাট দাঁড়িয়ে আছে। হুম। এবার এই 300 ফ্লোরের যে কোনো একটা ফ্লোরে তুমি থাকতে পারো, হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে, 300 ফ্লোর খুঁজতে হবে, কারণ 300 ফ্লোরের জন্যই লঙ্গিটিউড ল্যাটিটিউডটা L1, L2, তাই না? হ্যাঁ। তখন তোমাকে আরেকটা ভ্যারিয়েবল বলে দিতে হবে, দ্যাট ইজ অল্টিটিউড। অল্টিটিউড, তুমি অল্টিটিউড বলে দিলে পরে আমি L1, L2 তে যাবো, তারপরে ওই অল্টিটিউডে উঠবো, উঠে বলবো যে ও আচ্ছা তুমি 35 তলাতে থাকো, ঠিক আছে, ঢুকে গেলাম। বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ। সো আর্থ সারফেসে অ্যাকচুয়ালি কোনো কারো পজিশনকে স্পেসিফাই করতে গেলে আমার 3টে ভ্যারিয়েবল দরকার, লঙ্গিটিউড, ল্যাটিস। ল্যাটিটিউড অ্যান্ড অল্টিটিউড। হ্যাঁ। লাগবেই, কারণ আমরা যে ইউনিভার্সে থাকি বা যে ইউনিভার্সকে আমরা পারসিভ করি, সেই ইউনিভার্স ইজ এ 3 ডাইমেনশনাল ইউনিভার্স। দ্যাট নেসেসারিলি মিনস এই 3 ডাইমেনশনাল ইউনিভার্স, এই কথাটা তুমি অন্য জায়গায় শুনে থাকতে পারো। এই কথাটার মিনিংটাই এটা যে এই ইউনিভার্সের মধ্যে কোনো পজিশনকে স্পেসিফাই করতে গেলে পরে আমার অ্যাটলিস্ট 3টে ভ্যারিয়েবলকে স্পেসিফাই করতে হবে। হুম। বোঝা যাচ্ছে? হ্যাঁ। আবার আইনস্টাইন পরবর্তী সময় আমাদের এই ইউনিভার্সকে আমরা দেখেছি যে এই 3টে ভ্যারিয়েবলকে স্পেসিফাই করাও এনাফ নয় কাউকে খুঁজে পাওয়ার জন্য। কেন? তার কারণ হচ্ছে যে তুমি তোমার বাড়ির লঙ্গিটিউড বলে দিলে, অল্টিটিউড বলে দিলে, সরি লঙ্গিটিউড বলে দিলে, ল্যাটিটিউড বলে দিলে, অল্টিটিউডও বলে দিলে, তাহলেও কি আমি তোমায় খুঁজে পাবো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ খুঁজে পেতেই পারি। পাবো না, নাই পেতে পারি। কেন? তার কারণ হচ্ছে যে আমি ওই লঙ্গিটিউড, ল্যাটিটিউড, অল্টিটিউডে গিয়ে পৌঁছলাম, কিন্তু যখন গিয়ে পৌঁছালাম তখন তুমি স্কুলে আছো, তাহলে আমি তোমায় পাবো না ওখানে, তাই না? হুম। তাহলে তোমাকে কি স্পেসিফাই করতে হবে? তাহলে আমাকে স্কুলের ল্যাটিটিউড লঙ্গিটিউড অল্টিটিউডটা স্পেসিফাই করতে হবে। বা বা জায়গাটার নাম বলে দিতে হবে। না 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 না, আরেকবার শোন,
তুমি স্কুলে আছো কি কোথাও, তুমি আরেক ওখানে গেছো বুঝলাম, কিন্তু আমি বলছি যে আম, আমি মানে তোমার কোনো একটা পজিশনকে স্পেসিফাই করতে গেলে শুধু লঙ্গিটিউড ল্যাটিটিউড অল্টিটিউড ইজ নট এনাফ, তার সঙ্গে আরেকটা ভেরিয়েবলও লাগবে, সেটা হচ্ছে টাইম। সেটা হচ্ছে টাইম। এখন আমরা কেন ঠিকানা আমার ঠিকানা বলার সময় টাইম বলি, দেখবে ওই অ্যামাজনের ডেলিভারির সময় ওরা বলে দেয় যে আপনি যে যে ঠিকানাটা দিলেন সেই ঠিকানায় যে ডেলিভারি চাইছেন তার টাইম পিরিয়ডটা কত। মানে কেউ ধরো অফিসের অ্যাড্রেস দিয়ে রেখেছে, এবার অফিসে সে থাকবে সন্ধ্যে 6টা অবধি, ডেলিভারিটা যদি রাত 8টায় আসে তাহলে তো অফিসে তাকে পাবে না, তাই না? সো অ্যাকচুয়ালি এই ফিজিক্যাল রিয়েলিটির মধ্যে তোমাকে খুঁজে পেতে গেলে তোমাকে 4টে ভ্যারিয়েবলকে ডিফাইন করতে হবে: লঙ্গিটিউড, ল্যাটিটিউড, অল্টিটিউড, এট দ্য সেম টাইম টাইম। মানে সো four। টাইম ইজ দ্য ফোর্থ অ্যাক্সিস, টাইম ইজ দ্য ফোর্থ ডাইমেনশন। এইভাবে দেখলে বোঝা যাচ্ছে আমি কি বলছি? হ্যাঁ না? আচ্ছা। হ্যাঁ বললাম। না- হ্যাঁ, না বললে তো হ্যাঁ বললাম। আমি এখন তো পেলাম না। হ্যাঁ বললাম। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। ডোরেমনের পকেটের গল্পটাও এটা, মানে তুমি ডোরেমন দেখোনি তাই তোমাকে জানি না গল্পটা বলে রিলেট করতে পারবে কিনা। আহ, ডোরেমন হচ্ছে একটা ফিউচার রোবট, তার একটা পকেট আছে, তার মধ্যে সে অনেক অনেক গ্যাজেট ভরে রাখতো, মানে পকেটটা হচ্ছে তার বুকের সামনে একটা পকেট ছোট, তার মধ্যে হুম, বড় বড় জিনিস ঢুকে যায়, ঠিক আছে? হ্যাঁ। এখন কি করে ঢোকে, একটা একটা ফাইনাইট স্পেসে ইনফাইনাইট জিনিস কি করে ঢুকতে পারে, মানে ইনফাইনাইট না হলে অনেক জিনিস কি করে ঢুকে যেতে পারে? হুম, সেটার কারণ হচ্ছে এই 4 ডাইমেনশন কনসেপ্টটা। কি করে না, ধরো এটা একটা বক্স আছে, হুম, এটা একটা বক্স আছে, এই বক্সের ভেতরে তুমি একটা প্লেসকে, একটা জিনিসকে রাখছো, আরেকটা জিনিসকে যখন রাখতে যাবে তখন তুমি দেখবে অলরেডি এটা অকুপাইড, তাই না? হ্যাঁ, কিন্তু যদি টাইম, কেন এটা দেখবে, কারণ আমরা আমাদের রিয়েলিটিতে টাইমকে মানে অ্যাজ এ ফিজিক্যাল ডাইমেনশন রিয়েলাইজ করতে পারি না। না। অর্থাৎ তুমি চাইলেই আম, যেমন তুমি চাইলে একটা জায়গা থেকে আরেকটা জায়গা ফিজিক্যালি মুভ করতে পারবে, টাইম অ্যাক্সিসে তুমি ফিজিক্যালি মুভ করতে পারবে না, ঠিক আছে? যেহেতু আমরা টাইম অ্যাক্সিসে ফিজিক্যালি মুভ করতে পারি না, তাই আমরা এখানে একটা অবজেক্টটা রাখলে সেই অবজেক্টটা যতক্ষণ না সরাচ্ছি ওখানে থেকে যাবে, ঠিক আছে? কিন্তু আচ্ছা। ইন প্রিন্সিপাল খেয়াল করে দেখো, যদি টাইম অ্যাক্সিস কে তুমি অ্যাক্সেস করতে পারো তাহলে তুমি এইভাবে বলবে যে আমি L1 লঙ্গিটিউড, L2 ল্যাটিটিউড এবং A3 অল্টিটিউডে সাম T1 টাইম একটা অবজেক্টকে রেখেছি। হুম, কিন্তু L1 লঙ্গিটিউড, L2 ল্যাটিটিউড আর A3 অল্টিটিউড কিন্তু সাম ডিফারেন্ট টাইম T2 তে ওই স্পেসটাতে এখনো কিচ্ছু নেই, ফলে ওখানে আমি একটা অবজেক্ট রাখতে পারি। হ্যাঁ, বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ, যদি টাইম অ্যাক্সিসটাকে আমি ওইভাবে মুভ করতে পারতাম, ফিজিক্যালি হুম, পারি না। ডোরেমনের পকেট পারে। এটাকে আরো একভাবে বোঝা যায়, আরো একভাবে বোঝা যায়, সে ফর এক্সাম্পল ধরো একটা পয়েন্ট, ঠিক আছে, একটা পয়েন্টকে আমরা বলি 0 ডাইমেনশন, অর্থাৎ এর লেন্থ ব্রেথ হাইট কিছুই নেই, তাই না? হুম, ইন প্রিন্সিপাল আছে কিন্তু, হুম, মানে আমি যদি এই পয়েন্টটাকে খুব বড় করে দেখি তাহলে আমরা এর একটা লেন্থ ব্রেথ পাবো, এবং এই পয়েন্টটা যদি একটা ফিজিক্যাল পয়েন্ট হতো তাহলে আমি এর হাইটও পেতাম। হুম, মানে আমি একটা কাগজের মধ্যে যদি একটা পেন্সিল বা পেন দিয়ে পয়েন্ট নিই, তার মানে কি কাগজের ওপরে লেয়ার অফ কালার পড়ছে, তাই না? ওই হ্যাঁ, লেয়ার অফ কালারটার তো একটা হাইট থাকবে, হুম, হাউ এভার স্মল ইট ইজ, ঠিক আছে? সো হুম, আমাদের ওয়ার্ল্ডে যে কোনো কিছুই 3 ডাইমেনশনাল, আমরা তার চেয়ে কম আঁকতে পারবো না, তার চেয়ে বেশি আঁকতে পারবো না, ঠিক আছে? কিন্তু আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করতে পারি। So একটা পয়েন্টকে আমরা 0 ডাইমেনশন ধরি, যে আমরা ধরে নিচ্ছি যে লেন্থ ব্রেথ হাইট কিচ্ছু নেই, ঠিক আছে? এইবার আমি যদি এরকম ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টকে পরপর পরপর অ্যাড করতে থাকি, যদি আমি এটা পরপর অ্যাড করছি না, মাঝে গ্যাপ রাখছি, মানে অত সূক্ষ্ম করতে পারবো না তাই, তাহলে আমরা যেটা পাবো দ্যাট ইজ কল আ লাইন, তাই না?
লাইনের ডাইমেনশন কত? 1 ডাইমেনশন, কারণ লাইনের ওপর দেখো তুমি এই বরাবর মুভ করতে পারো। হুম লাইনেরও একটা ব্রেথ আছে, কিন্তু সেটা এর লেন্থের রেসপেক্টে এতই স্মল যে আমরা ওটাকে 1 ডাইমেনশন হিসেবে রিপ্রেজেন্ট করছি, কারণ আমাদের ওয়ার্ল্ডে আমরা আঁকতে পারবো না, অ্যাকচুয়াল 1 ডাইমেনশন আঁকতে পারবো না। আবার যদি এরকম অনেকগুলো লাইনকে পরপর অ্যাড করতে থাকি আমি, তাহলে আমি একটা প্লেন পাবো, খেয়াল করে দেখো, তাই না? হ্যাঁ তাহলে এর লেন্থ তো থাকলো, প্রায় তো থাকে। লেন্থ তো থাকলো, ব্রেথ হলো, তাহলে দিস ইজ আ 2 ডাইমেনশন। এগেইন দিস ইজ নট অ্যাকচুয়াল 2 ডাইমেনশন, আমরা অ্যাকচুয়াল 2 ডাইমেনশন আঁকতে পারবো না। আবার যদি এরকম অনেকগুলো প্লেনকে আমি স্ট্যাক করতে থাকি, লাইক দিস ইজ আ প্লেন, তার উপরে একটা প্লেন, তার উপরে একটা প্লেন, তার উপরে একটা প্লেন, স্ট্যাকিং করতে থাকি। মানে ধরো আহ, বাড়িতে A4 শিট কিনেছো কখনো? হ্যাঁ হ্যাঁ, A4 শিটের একটা A4 শিট তো জাস্ট একটা প্লেন তুমি ভেবে নাও, যদিও ওর হাইট আছে কিন্তু ওটাকে ইগনোরেবল ভাবো। এবার তুমি যখন A4 শিটের প্যাকটা কেনো, ওটার মধ্যে হয়তো 500-600 A4 শিট থাকে, সেটা সবটা মিলে একটা বক্স হয়ে যায়, তাই না? হ্যাঁ সেটাই বলা হচ্ছে। তার মানে খেয়াল করে দেখো যে অনেকগুলো প্লেনকে যদি তুমি পরপর স্ট্যাকিং করো, তাহলে তার একটা ভিজিবল হাইট জেনারেট করবে। সো লেন্থ ছিল, ব্রেথ ছিল, হাইট হলো। সো দিস ইজ আ 3 ডাইমেনশনাল অবজেক্ট। আমাদের ওয়ার্ল্ড এই 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ড। এবার তুমি উল্টো উল্টো করে যাও, ঠিক আছে? যে খেয়াল করে দেখো যে একটা 3 ডাইমেনশনাল স্পেসে তুমি কতগুলো 2 ডাইমেনশনাল অবজেক্টকে প্লেস করতে পারবে। ধরো একটা টেবিল রয়েছে, টেবিল রয়েছে, ঠিক আছে? এবার এই টেবিলের উপর তুমি A4 শিট প্লেস করছো, এরকম করে কতগুলো A4 শিট প্লেস করলে, যেহেতু তুমি একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট এবং এই টেবিলটাও একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, তুমি এর পরে আবার স্ট্যাক করতে পারো, তাই না? হ্যাঁ, ইন প্রিন্সিপাল তুমি এখানে কতগুলো A4 শিটকে স্ট্যাক করতে পারবে বলো তো? অনেকগুলো। ইনফাইনাইট। ইনফাইনাইট, কারণ হাইটটা তো ম্যাটারই করছে না, তুমি যত খুশি করতে হবে ইন প্রিন্সিপাল। যদিও অ্যাকচুয়ালি করতে পারবো না হয়তো, কিন্তু সেটা অন্য কারণে, গ্র্যাভিটি ফ্যাভিটি হ্যান ত্যান, ঠিক আছে? কিন্তু ইন প্রিন্সিপাল আমি একটা প্লেনের উপর একটা 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 করে ইনফাইনাইট নাম্বার অফ 2 ডাইমেনশন, তার মানে একটা 3D স্পেসে ইনফাইনাইট 2D অবজেক্টকে প্লেস করা যায়। ঠিক আছে, এটা আগের গুলোর ক্ষেত্রেও সত্যি। যেমন আমরা দেখেছি যে একটা একটা প্লেনের মধ্যে তুমি কতগুলো লাইনকে প্লেস করতে পারবে? ইনফাইনাইট। ঠিক আছে, একটা লাইনের মধ্যে তুমি কতগুলো পয়েন্টকে প্লেস করতে পারবে? ইনফাইনাইট। ঠিক আছে, তাহলে একটা একটা 4 ডাইমেনশনাল স্পেসে কতগুলো 3 ডাইমেনশনাল অবজেক্টকে প্লেস করা যাবে? ইনফাইনাইট। ইনফাইনাইট। প্লেস অ্যান্সার হচ্ছে ইনফাইনাইট। ঠিক আছে, এটাই হচ্ছে ডোরেমনের পকেটের গল্প। ঠিক আছে, এবং সেটা কি করে করছে, যে ওইভাবে বললাম যে ও টাইম অ্যাক্সিসটাকেও ফিজিক্যালি ট্রেস করতে পারছে। তার মানে ওর পকেটের ভিতরে বিভিন্ন টাইমে, লাইক সন্ধ্যে 7টা বেজে 1 মিনিটে একটা জিনিসকে রাখছে, তো সন্ধ্যে 7টা বেজে 2 মিনিটে আরেকটা জিনিসকে রাখছে। ঠিক আছে, যদি অ্যান্ড সন্ধ্যে সো অ্যান্ড সো 7টা থেকে 1 মিনিটেই দুটো রাখে তো? হ্যাঁ হ্যাঁ, যদি একই টাইমে দুটো রাখে? একই টাইমে দুটো রাখতে পারবে না তো, বিকজ ওইটা তো একটা পয়েন্ট। আমি বলছি যে মানে তুমি যদি ওর 4 ডাইমেনশনাল পকেটে একটা একটা স্পেস ডিফাইন হচ্ছে কিভাবে, ও 4 ডাইমেনশনাল স্পেসে, মানে 4D স্পেস, 4D পয়েন্ট অ্যাকচুয়ালি বলা উচিত। 4D পয়েন্ট ইজ আ ফাংশন অফ 4টে ভ্যারিয়েবল, x1, x2, x3, এটা টি বললাম, টাইম ভ্যারিয়েবল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তার মানে ও
কোন একটা পয়েন্টে কোন একটা 4D পকেটের ভিতরে, মানে এটা ধরো একটা 4D পকেট, এই 4D পকেটের কোন একটা পয়েন্টেও একটা অবজেক্টকে রাখছে, মানে ও একটা পার্টিকুলার ভ্যালু অফ x1 x2 x3 t1 অকুপাই করছে, ঠিক আছে। এবার যেহেতু এখানে টাইম অ্যাক্সেসটাকেও ফিজিক্যালি অ্যাক্সেস করতে পারে, ওর কাছে T1 এর ইনফাইনাইট অপশন, যদিও x1 x2 x3 কিন্তু ওর কাছে বেশি অপশন নেই, কারণ পকেটটা একটা ফিক্সড জায়গা জুড়ে আছে, কিন্তু T1 এর ইনফাইনাইট অ্যাক্সিস আছে, হ্যাঁ ইনফাইনাইট অ্যাক্সেস। সো ইন প্রিন্সিপাল ওর কাছে ইনফাইনাইট নাম্বার অফ 4D পয়েন্ট আছে, ঠিক আছে। হ্যাঁ এই চারটি যে কোনো একটা পয়েন্ট করলে, সো যাই হোক, মানে এই গল্পগুলো সবটা বলার একটা আইডিয়া পাওয়া যায় ডাইমেনশন কাকে বলা হয়। সো ডাইমেনশন is the fundamental or is the least number of variables that is required to specify certain thing, ঠিক আছে, হুম, লিস্ট নাম্বার অফ ভ্যারিয়েবল। হ্যাঁ, তার মানে কোনো একটা ফাংশন যদি n ভ্যারিয়েবল দিয়ে তৈরি হয়, তাহলে ফাংশনটার ডাইমেনশন হবে n, আর ওর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার ডাইমেনশন হবে n-1, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। বেশ, আচ্ছা তাহলে কোথায় শুরু করছিলাম আমরা? ডাইমেনশন, হোয়াট ইজ ডাইমেনশন উত্তর আমরা পেয়ে গেলাম, তাই তো। হ্যাঁ সো বেসিক্যালি আমরা যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো তৈরি করেছি, আমাদের বেসিক আইডিয়াটা কি, যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো দিয়ে আমি পৃথিবীর সকল কোয়ান্টিটিকে ডিফাইন করবো, তাই তো। হুম, সো এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো আসলে আমি চিন্তা করতে পারি যে দে আর দ্য বিল্ডিং ব্লকস অফ অল আদার কোয়ান্টিটিস। হুম, সো এনি কোয়ান্টিটিস ক্যান বি ডিফাইন্ড ইন টার্মস অফ দোজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, তাই না? হ্যাঁ তো লেটস সে কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, a physical quantity, a certain physical quantity, let's say p লিখলে আবার ভুলি হবে, মানে সার্টেন ফিজিক্যাল কোয়ান্টিটি কিছু একটা বলি, ওয়াই ধরো, ঠিক আছে, ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে। হ্যাঁ এই ক্যাপিটাল ওয়াই কে আমরা ইন প্রিন্সিপাল ডিফাইন করতে পারি ইন টার্মস অফ এম এল টি, তারপরে হচ্ছে কি না কে, মোল, আর কি ছিল, এ টেম্পারেচার হয়ে গেল, এ এন্ড সিডি, ঠিক আছে। হ্যাঁ এর হ্যাঁ প্রত্যেকটা টু দি পাওয়ারে কিছু একটা থাকবে, ঠিক আছে, লাইক আলফা, বিটা, গামা, থিটা, এপসিলন, হুম, যা আছে, নিউ, ল্যাম। Okay. So velocity can be defined as length multiplied by time or length divided by time, ঠিক আছে। In principle, L t to the power -1 ফাংশন। তার মানে দেখো যে ভেলোসিটি এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? এখানে ভেলোসিটি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্স্যাক্টলি, এন্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর লেন্থ এন্ড টাইম, ঠিক আছে। হ্যাঁ সো তার রেসপেক্টে আমি এটাকে রিপ্রেজেন্ট করলাম, দিস ইজ দ্য বেসিস অফ ডাইমেনশন, ঠিক আছে, হ্যাঁ নাথিং লেস দ্যান দ্যাট, নাথিং মোর দ্যান দ্যাট। এবং এটার উপর দাঁড়িয়ে আমরা ডাইমেনশন অ্যানালিসিস বলে একটা জিনিস পড়ি, সেটা ছোট্ট করে পরের দিন আমরা বলে দেবো, যে সেলফ ডাইমেনশনটাকে ঠিক ঠিক করে অ্যানালিসিস করে আমরা অনেকগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে আইডিয়া করতে পারি, মানে ফিজিক্যাল কোয়ান্টিটি ঠিক লিখেছি না ভুল লিখেছি, হ্যাঁ, করতে পারি। হুম, সেটুকু বললে আমাদের ডাইমেনশন পার্টটা শেষ হয়ে যাবে, দেন ইউনিট নিয়ে অল্প কিছু কথা বললে এই চ্যাপ্টারটা মোটামুটি গুটিয়ে যাবে, ঠিক আছে। সো আজ এই হ্যাঁ অবধি থাক। ঠিক আছে। বেশ, কোনো প্রশ্ন আছে কি?
বেশ, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আবার থ্যাংক ইউ কিসের? ঠিক আছে, বেরিয়ে যেতে পারো। স্যার শুনুন না, ওর মা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি কালকে আমরা একটু ওই বেরোচ্ছি আর কি, জয়সালমীর। তো আচ্ছা। যদি আমার সোমবার কোনো হ্যাঁ, নেটওয়ার্কের ইস্যু হয় বা কিছু, আমি আপনাকে আগে একটু জানিয়ে দেবো। আমি শনিবার ফিরে যাব, তাহলে যদি সম্ভব হয় শুক্রবার ফিরে যাব, তাহলে শনিবারের রিশিডিউল যদি হয় তাহলে আমি ভালো হতো আর কি। মানে আজকে তো সোমবার, মানে আজকে আপনারা, না স্যার, আজকে তো মঙ্গলবার। সরি আজকে মঙ্গলবার, হ্যাঁ আজকে পরের মঙ্গলবার। পরের সোমবারের যে ক্লাসটা, হ্যাঁ, সেটা ওটা পরের শুক্রবার শনিবার। শনিবার। হ্যাঁ শনিবার স্যার, আচ্ছা, শুক্রবার আমি ট্রাভেল করব, হবে না হয়তো। শনিবার হ্যাঁ যদিও আমি আপনাকে আগে একটু মেসেজ করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। মানে সেটা শনিবার না হলেও মানে ওটা ম্যানেজ হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ যে কোনো দিন ঠিক একটা আছে, করে দিলে হয়। আর স্যার আর ঠিক একটা আছে। কথা, জিয়ার একটা ফ্রেন্ড হয়তো বা পড়তে পারে আর কি, তাহলে আপনার অসুবিধা হবে না তো? না, আমার কি অসুবিধা? না তাহলে আমি বলেছি ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলে বলবো, আমি বলছিলাম আর কি। হুম। যদি ও বলে মানে তাহলে আমি ওকে বলবো। এই অনলাইন ক্লাসেই পড়বে তাই তো? হ্যাঁ, এই জিয়ার সাথেই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। হুম হুম মানে হুম। সেক্ষেত্রে যদি পড়ে, আমি বলবো যে যত তাড়াতাড়ি জয়েন করে যেতে পারে ভালো, কারণ আমরা হ্যাঁ, এখনো আমি খুব সেটাই বলেছি যে জয়েন করলে হ্যাঁ তাড়াতাড়ি জয়েন করতে হবে, নইলে পিছিয়ে গেলে হ্যাঁ আবার মুশকিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম, ও হয়তো করলে নেক্সট ক্লাস থেকে জয়েন করে যাবে। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে। ওকে স্যার, ওকে। হুম হুম হুম। হুম হুম। এইসব লন্ডন বন্ধ করে দিলে কেন? আরে শোন, আমি একটা কথা বলি মাম্মা।